Welcome to Sports Live presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি এবং সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে তোমার সঙ্গে আলোচনা আছে। অবশ্যই বলো। এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারে কথা বললে সঞ্জনা একটা হাসি দেয়, এমন একটা হাসি দেয় যে মনে হয় যে আমি যেন মনে ফাজলামি করতেছি। আচ্ছা, এটা সঞ্জনা এবং মঞ্জুরি এই দুজনে আমাকে এরকম একটা তকমা দিয়েছে যে আমি যখন কোনো সিরিয়াস নোটের কথা বলি, মানে বলতে চাই, তখন তারা ভাবে আমি ফাজলামো করছি। আমি আজকে আর বলবো না এই কথাটা, যাও। ওকে, বাট এই যে তকমার কথাটা যেহেতু বললাম, যে তোমরা যেহেতু আমাকে এরকম একটা তকমা দিয়েছো, এরকম একটা তকমা কিন্তু আমাদের দেশের টেস্ট ক্রিকেটে একজন ক্রিকেটার পেয়ে বসে আছেন, যে তিনি শুধুমাত্র টেস্ট ক্রিকেটেরই প্লেয়ার। কে? মুমিনুল হক। মুমিনুল হক। টেস্ট ক্রিকেটারের তকমাটা যেন একেবারে একটা ব্র্যান্ডিং হয়ে গেছে মুমিনুল হকের জন্য। বিপিএলে যেমন দল পাননি, তেমনি বোর্ডের কোনো পরিকল্পনা নেই তাকে নিয়ে, তাই ব্যক্তি উদ্যোগে রঙিন পোশাকে নিজের স্কিল উন্নয়নে চালিয়ে যাচ্ছেন লড়াই। যমুনা টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মুমিনুল হক। শাহিন আলমের তোলা ছবিতে হাসিনুর রহমানের প্রথম পর্বের রিপোর্ট থাকছে বিস্তারিত। চারিদিকে বাজছে বিপিএল এর দামামা। মাঠের খেলার প্রস্তুতিতে ব্যস্ত দেশি বিদেশি ক্রিকেটাররা। তবে ব্যতিক্রম কেবল দল না পাওয়া কিছু ক্রিকেটার, যাদের মধ্যে আছেন টেস্ট স্কোয়াডের দুই নিয়মিত সদস্য মমিনুল হক ও সাদমান ইসলাম। গায়ে টেস্ট ক্রিকেটারের তকমাটা লেগে যাওয়ায় বিপিএলে নিয়মিত সুযোগ পান না মমিনুল। এবারও হয়েছে তাই। বিপিএল এর দল না পাওয়ায় এখন লম্বা অবসর এই ক্রিকেটারের। ৩৩ বছর বয়সী কক্সবাজারের এই ক্রিকেটার লাল বলে দেশের অন্যতম সেরা, হাঁকিয়েছেন ১৩টি সেঞ্চুরি। টি-20তে তার স্ট্যাটটা ততটা ভালো না হলেও লিস্টেতে তার গড় ৩০-এর বেশি, স্ট্রাইক রেট ৮০-এর উপরে। কিন্তু মমিনুলকে সাদা বলের কোনো ফরম্যাটেই বিবেচনা করা হয় না। এ নিয়ে আক্ষেপ থাকলেও এখনও সাদা বলের সুযোগ পাওয়ার স্বপ্নটা দেখেন মমিনুল। আমি কোনো সময় ছাড়ি না, আমি হোয়াইট বল ছেড়ে দেবো। ইভেন আপনি সিলেক্টরও জিজ্ঞেস করেন, সিলেক্টর বলতে আমাদের কোনো গোলেই নেই, মানে কোনো প্ল্যানে নেই। তো আমি খালি রেড বল খেলবো এটা আমি বিশ্বাস করি না, কারণ প্ল্যানগুলো সবই উপরওয়ালা থেকে আসে। উনি যেদিন যাবে আমি আমার কাজটা করব। বাংলাদেশ দলের টেস্ট খেলা আপাতত নেই। আগামী মার্চের তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী সিরিজ। তাই তো এর আগে লম্বা অবসর মমিনুলের। এই সময়টা ক্রিকেটারদের স্কিল উন্নয়নে কাজ করার জন্য আদর্শ। কিন্তু বিপিএল চলাকালীন টেস্ট ক্রিকেটারদের নিয়ে অতীতে কখনোই নাকি কাজ করার উদ্যোগ নেয়নি বিসিবি, বলছেন এই সিনিয়র ক্যাম্পেইনার। তাই তো ব্যক্তি উদ্যোগেই নিজের ব্যাটিং নিয়ে কাজ করবেন আপাতত। বোর্ড কেবলমাত্র বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চললেই স্মরণ করে টেস্ট ক্রিকেটারদের। যে বিপিএল এর সময় আমি আজ পর্যন্ত যতদিন খেললাম, বোর্ডের এরকম কোনো প্ল্যান আমি দেখিনি কখন। কারণ আমি জানি হয়তো 2-3টা প্লেয়ার থাকে যে আমরা এই যে বিশেষ করে বিপিএলে 2টা প্লেয়ার, আমি আর সাদমান যারা খেলি না। তো আমি জানি 2 প্লেয়ারের জন্য বোর্ড কী করবে আগে ভবিষ্যৎ অতীতেও করেছে কিনা আমার মনে নেই। হতাশা অবশ্যই আসে, হতাশা না আসার কারণ নেই। হয়তো হতাশাটা লম্বা সময় থাকে না কিছু। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের জার্সিতে সময়টা মিশ্র কাটছে মমিনুলের। সবশেষ 3 সিরিজে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে হাঁকিয়েছিলেন শতক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজও পেয়েছিলেন একটি 50-র দেখা। তবে ধারাবাহিকতা না থাকায় মমিনুল নিজেই সন্তুষ্ট নন নিজের পারফরমেন্সে। আরও অনেক বেশি রান করতে পারতাম। আমি হয়তো আরও 2 থেকে 3টা 100 করতাম, হয়তো টিম উইন করার জন্য আরও কিছু কন্ট্রিবিউট করতে পারতাম, যেটা সাউথ আফ্রিকা সিরিজে হোক, তারপরে আপনার ইন্ডিয়া সিরিজে হোক, যে কোনো জায়গায় হোক। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। আচ্ছা, আমি অনুষ্ঠানের শুরুতে যে গুরুত্বপূর্ণ কথাটা বলতে চাচ্ছিলাম আর কি, সেই গুরুত্বপূর্ণ কথাটা বলি। সেটা হচ্ছে, বলো। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু বিষয়টা, মানে আমি শুনেছি বিষয়টা এরকম যে মেয়েরা নাকি পেস বোলারদের খুব পছন্দ করে। আচ্ছা, এই কথার সত্যতা আসলে কতটুকু আমি তোমার সাইকোলজিক্যাল জায়গা থেকে জানতে চাই, যে মেয়েরা কি আসলেই পেস বোলারদেরকে পছন্দ করে? আমি আসলে এমন কোনো বিষয়ে কখনোই শুনিনি যে মেয়েরা পেসারদের পছন্দ করে। বেসিক্যালি যেসব মেয়েরা অ্যাকচুয়ালি স্পোর্টসে ইন্টারেস্টেড না, জাস্ট ফেস দেখে আসলে ক্রিকেটটা দেখে বা ক্রিকেটারদের লাইক করে, তারা হতে পারে যে ফেস দেখার জন্য পছন্দ করে। যারা আবার মনে করো যে অ্যাকচুয়ালি কিছুটা হলেও বোঝে ক্রিকেট, তাদের কাছে আসলে আমার মনে হয় না যে কোনো নির্বিশেষে, যেমন পেসার বলো, স্পিনার বলো, ক্রিকেটার বলো, উইকেট কিপার বলো, ব্যাটার, অলরাউন্ডার বলো, যাই বলো না কেন, যে কোনো একটা এগুলো ম্যাটার করে না। ভালো ক্রিকেটার হলে তাকে পছন্দ করে না। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আর কি, যে বড় আপু যারা ছিলেন সেই সময়কার, তারা শোয়েব আখতারকে খুব পছন্দ করতেন। এখন সেটা আসলে হতে পারে যে পেসার হিসেবেও তিনি ঠিকঠাক, এবং তিনি দেখতেও তো অনেক মানে অ্যাথলেটিক একটা ব্যাপার থাকে সেই জায়গাটা থেকে চিন্তা করে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে পেস বোলারদেরকে
কেন খুব বেশি ভালো লাগে সে তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে গতি, মানে গতি এবং ব্যাটারকে ডিসিভ করা, ব্যাটার একটু ভয়ে কাঁপতে থাকে, ওই পেসার রান আপ নিয়ে আসছে, সব কিছু মিলিয়ে একটা সময় কিন্তু আমরা মানে উই হ্যাভ বিন ক্রেভিং ফর আ লং টাইম যে বাংলাদেশে এরকম কোনো পেস বোলার আসবে কিনা যে ব্যাটসম্যানের হাঁটু কাঁপবে, ব্যাটসম্যান ভয়ে থাকবে তাকে নিয়ে। তো সেটা 2024 সালে এসে আমাদের ইচ্ছাটা পূরণ হয়েছে, আমরা নাহিদ রানাকে পেয়েছি। একদম নাহিদ রানায় মুগ্ধ পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। শাহিনের মুখে রানার গতির প্রশংসা। পাকিস্তান স্পিড স্টারের প্রশংসা শুনে রানাও খুশি, তবে প্রশংসাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন। প্রশংসার বন্যায় রানা ভেসে যাচ্ছেন না, যেভাবে কোনো সমালোচনায় ভেঙে পড়েন না তিনি। The young bowler Rana, he's bowled really well and he had a pace, tall guy. আপনার কাছ থেকে শুনলাম হয়তো ভালো লাগতেছে, বাট আমি চেষ্টা করি যে এগুলোর থেকে যত দূরে থাকা যায়। ক্রিকেট দুনিয়ার সেরা পেসারদের একজন সেই শাহিন শাহ আফ্রিদির মনে ধরেছে টাইগার পেসার নাহিদ রানাকে। কেনই বা ধরবে না, পুরো দুনিয়ার মুখে মুখে যে এখন চাপাই নবাবগঞ্জ এক্সপ্রেসের গতির গুণ কীর্তন। পাকিস্তান স্পিড স্টারের প্রশংসা শুনে রানাও খুশি। The young bowler Rana, he's bowled really well and he had a pace, tall guy. So I think for Bangladesh future there was many bowlers to come. শাহিন শাহ আফ্রিদিকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশি কোনো পেসারকে তার পছন্দ হয়েছে কিনা, সে আপনার কথা বলেছে যে আপনার পেস তার কাছে খুব ভালো লাগছে, আপনার হাইটটা। এত বড় একজন পেসার যখন এমন কিছু বলেন তখন কতখানি ভালো লাগে? অবশ্যই ধরেন মানুষের প্রসঙ্গে করে ভালো লাগে, বাট আমি এই জিনিসগুলো সবসময় চেষ্টা করি যে এগুলোর থেকে কত দূরে থাকা যায়। নিয়মিত ঘন্টায় প্রায় 150 কিলোমিটারের আশেপাশে গতিতে বল করেন রানা। পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্যারিয়ারের প্রথম ফাইফার পেয়েছেন, দলকে টেস্টও জিতিয়েছেন। গতির সঙ্গে পারফরমেন্স, স্বাভাবিকভাবেই বড় বড় কিংবদন্তিদের এমন প্রশংসাও জুটেছে হরহামেশাই। তবে প্রশংসার এই বন্যায় রানা ভেসে যাচ্ছেন না, যেভাবে কোনো সমালোচনায় ভেঙে পড়েন না। না, আমি ধরেন ভালো খারাপ কোনোটাই শুনতে চাই না, কারণ ধরেন খারাপের জিনিসটাও ধরেন নেগেটিভ মাইন্ডে অনেক ইফেক্ট পড়ে, এবং যেটা পজিটিভ জিনিস এটা শুনলে নিজের ভিতরে স্যাটিসফাই চলে আসে। তো আমি চাই না যে নেগেটিভ আসুক আমার ভিতরে কিংবা কোনো স্যাটিসফাই আসুক। আমি চেষ্টা করব, কিংবা আমি একটা জিনিসই চেষ্টা করি যে সবসময় আমি নর্মাল থেকে সামনে এগিয়ে যেতে। ভালো করতে থাকলে প্রত্যাশা বাড়ে, অনেক সময় সেই প্রত্যাশা চাপ হয়ে ওঠে। এটাই এখন রানার মূল চ্যালেঞ্জ, যে কোনো চাপকে জয়ের চ্যালেঞ্জ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। অবশেষে বিসিবির নতুন স্ট্যান্ডিং কমিটি গঠন করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। এখনও আনুষ্ঠানিকভাবে বিসিবি তালিকা প্রকাশ না করলেও খসড়া এসে পৌঁছেছে যমুনা টেলিভিশনের হাতে। ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম, তার ডেপুটি খালেদ মাসুদ পাইলট। সেই সাথে ফাইন্যান্স, গেম ডেভেলপমেন্ট ও লজিস্টিক্স, এই 3 কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা। বিসিবি পুনর্গঠন হয়েছে 4 মাসের বেশি হয়েছে, অথচ এখনও স্ট্যান্ডিং কমিটি গঠন করেনি বোর্ড। এ নিয়ে সভাপতি ফারুক আহমেদকে নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে, তবে এবার সেই আক্ষেপ হয়তো ঘুচতে যাচ্ছে। খসড়া স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হচ্ছেন নাজমুল আবেদিন ফাহিম। তার কমিটির ভাইস চেয়ারম্যান জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, আর সদস্য আরেক সাবেক সেলিম শাহেদ। গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন ফাহিম সিনহা, যিনি আগেও এই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে এই কমিটি দেখভাল করছেন এই পরিচালক। এছাড়াও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হচ্ছেন ফাহিম সিনহা, সেই সাথে থাকছেন লজিস্টিক অ্যান্ড প্রোটোকল কমিটির দায়িত্বেও। আগের পরিচালকরা তাদের কমিটিতেই বহাল থাকছেন। অভিজ্ঞ মাহবুব আনামি থাকছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আম্পায়ার্স কমিটির দায়িত্বে থাকছেন ইফতেখার রহমান মিঠু। এছাড়াও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান থাকছেন আকরাম খান, সিসিডিএম এর দায়িত্বে সালাউদ্দিন চৌধুরী, আর বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান থাকছেন কাজী এনাম আহমেদ। টুর্নামেন্ট কমিটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন সাইফুল আলম চৌধুরী স্বপন। ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন আহসানুল্লাহ হাসান। সভাপতি ফারুক আহমেদ থাকছেন 2টি কমিটির দায়িত্বে। ডিসিপ্লিনারি কমিটি আর মার্কেটিং এর দায়িত্বে থাকবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে আপাতত ওয়ার্কিং কমিটি, এজ গ্রুপ, মেডিকেল, সিকিউরিটিজ, মিডিয়া অ্যান্ড এইচপির মতো কমিটিগুলোর চেয়ারম্যান পদ ফাঁকা রাখা হতে পারে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
নারী দলের টানা দ্বিতীয় সাফ শিরোপা জয় চলতি বছরে দেশের ফুটবলে নিঃসন্দেহে সবচাইতে স্বস্তির খবর। তবে সাবিনা সানজিদাদের এশিয়ান পর্যায়ের জন্য প্রস্তুত করার চ্যালেঞ্জ নিয়েই নতুন বছর শুরু করতে হবে বাফুফেকে। পাশাপাশি নতুন বছরে দেশের ফুটবল ভক্তরা সাক্ষী হবেন নতুন এক ইতিহাসের, কারণ লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন 2025 সালে। তার ব্র্যান্ড ভ্যালুকে পুঁজি করে স্পন্সরদের আকৃষ্ট করার চ্যালেঞ্জ বাফুফের। একরাশ হতাশার মাঝে এক চিলতে আলোর দেখা। পুরুষ ফুটবলে যখন মিলছে না সাফল্যের সন্ধান, তখন টানা দ্বিতীয়বারের মতো সাফ জয়ের কৃতিত্ব সঞ্জিদা সাবিনাদের। বরণটাও সেই ছাদখোলা বাসে চড়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়ে, কিন্তু আড়ালের গল্পটা সেই অতীতের মতোই ধোঁয়াশাচ্ছন্ন। জোড়াতালির লিগ, অনিয়মিত বেতন আর অনুশীলনের ঘাটতির সঙ্গে প্রস্তুতি ম্যাচের অভাব, সব সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে ঠিকই দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের ঝান্ডা উড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। সাফে টানা শিরোপায় নারী দলের পরবর্তী মঞ্চ এখন এশিয়ান পর্যায়ে, কিন্তু সেই লক্ষ্য পূরণে কতটা প্রস্তুত ফুটবল ফেডারেশন? নতুন বছরে আসিয়ান ও এশিয়ার বড় দলগুলোর সঙ্গে নিয়মিত ম্যাচ আয়োজনের ব্যবস্থা যেমন করতে হবে বাফুফেকে, তেমনি নারী দলের সাফল্যকে পুঁজি করে আকৃষ্ট করতে হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানদের। তাতেই পূরণ হতে পারে সাধ ও সাধ্যের মধ্যকার ব্যবধান। র্যাঙ্কিং কিংবা মাঠ, পুরুষ ফুটবল দলের সাফল্য যেন এক সাপ লুডো খেলা। তবে 2024-এ দেশের ফুটবলকে সবচেয়ে বড় সুসংবাদটা দিলেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির অন্যতম এই সেরা তারকাকে দেখা যাবে লাল সবুজ জার্সিতে। নানা জটিলতা শেষে ফিফা থেকে মিলেছে সেই ছাড়পত্র। আসন্ন ফিফা উইন্ডোতে লাল সবুজ জার্সিতে খেলবেন ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশি এই ফুটবলার। সবাইকে হাই, আমি হামজা। অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের হয়ে খেলার প্রক্রিয়া ঠিকমতোই হয়েছে। তবে এমন আনন্দের খবরেও আছে শঙ্কার জায়গা। বিশেষ করে লেস্টার সিটির চাহিদা মেনে হামজার জন্য মেডিকেল টিম গঠনে বাড়তি তৎপরতা দেখাতে হবে ফেডারেশনকে। পাশাপাশি দক্ষিণ এশিয়ার সেরা এই তারকার ব্র্যান্ড ভ্যালুকে কাজে লাগিয়ে জাতীয় দলের দীর্ঘদিনের স্পন্সর খরা কাটিয়ে উঠতে হবে ফুটবল ফেডারেশনকে। একই সঙ্গে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ভালো মানের প্রবাসী ফুটবলারদের দেশে ফেরানোর পথ সুগম করতে হবে। কাজী সালাউদ্দিনের দীর্ঘ 16 বছরের রাজত্ব শেষে বদল এসেছে বাফুফের মসনদেও। দায়িত্ব নেয়ার কয়েক মাসে কোনো চমক দেখাতে না পারলেও নতুন সভাপতি তাবিদ আওয়ালকে ঘিরেই এখন দেশের ফুটবলের ভাগ্য বদলের স্বপ্ন। ফুটবলে আমরা সংস্কার আনতে চাই। বয়সভিত্তিক পর্যায়ে সাফ অঞ্চলে নিয়মিত শিরোপা জিতলেও সেই সাফল্য যাত্রা থেমে যাচ্ছে এএফসি লেভেলে। বাফুফের নতুন কমিটির ভিশনে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে বিষয়টি। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়েছে। সো স্টে কানেক্টেড। ক্রিকেটারদের পুণ্যভূমি হলো বিপিএল বরাবরই পোড়া কপাল খুলনা এবং সিলেটের। দুদলই ফাইনাল খেলেছে একবার করে, শিরোপায় খুব কাছে গিয়েও স্বপ্ন রয়ে গেছে অধরা। এবার সেই আক্ষেপ মেটাতে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ এক দল গড়েছে খুলনা টাইগার্স। অন্যদিকে সিলেটের ভাগ্য খুলতে ট্রাম্প কার্ড হতে পারে লোকাল বয় জাকের আলী, তানজিম সাকিবরা। সাকিব, মাশরাফি থেকে শুরু করে আফিফ, মিরাজ, দক্ষিণবঙ্গ বরাবরই জাত ক্রিকেটারদের পুণ্যভূমি। তবে যখনই আসে বিপিএল প্রসঙ্গ, তখন অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর চেয়ে ঢের পিছিয়ে থাকে খুলনা। বিপিএলের প্রথম আসর থেকেই খেলছে ফ্র্যাঞ্চাইজিটি। 2012-তে রয়্যাল বেঙ্গলস নামে শুরুর পর মাঝের কয়েক আসরে দেখা যায়নি খুলনাকে। এরপর নাম পরিবর্তন করে 2 আসরে খুলনা ফেরে টাইটান্স নামে। 2019-এ আবারও টাইগার্স নামে নতুন শুরুর পরও ট্রফিটা আজও অধরা দলটির। তবে এবার অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দারুণ এক দল গড়েছে খুলনা টাইগার্স। স্কোয়াডের সবচেয়ে বড় শক্তি ধরা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। জাতীয় দলের তুরুপের তাসকে কেন্দ্র করেই খুলনার একাদশ সাজানো হবে। সেখানে বাড়তি শক্তি যোগাবেন আফিফ ধ্রুব, নাইম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল অঙ্কন, মাহমুদুল জয়ের মতো ব্যাটাররা, যারা প্রত্যেকেই পরীক্ষিত।
ব্যাটিং ইউনিটে শক্তি বাড়বে দুই বিদেশি ক্রিকেটার দারিউস রাসুলি ও ইব্রাহিম জাদরান যোগ দিলে। মিরাজের সাথে অলরাউন্ডার হিসেবে খুলনা পাচ্ছে মোহাম্মদ নওয়াজ, লুইস গ্রেগরি, জিয়াউর রহমান ও তরুণ তুর্কি মাহফুজুর রাব্বিকে। এই অলরাউন্ডাররা খণ্ডকালীন বোলিংয়ের পাশাপাশি মেটাতে পারবেন মারকুটে ব্যাটিংয়ে দ্রুত রান তোলার চাহিদাও। তবে খুলনার বোলিং লাইন আপ চিন্তার ভাঁজ ফেলতে পারে সমর্থকদের কপালে। এক্ষেত্রে অলরাউন্ডারদের ওপরই বেশি ভরসা রাখতে হতে পারে। ওশান থমাস ও মোহাম্মদ হাসনাইনের সাথে হাসান মাহমুদ, নাসুম আহমেদ ও আবু হায়দার রনিকেই সামলাতে হবে বোলিং বিভাগ। খুলনার মতোই বিপিএলে কপাল পোড়া আরেক দল সিলেট। কখনো সিক্সার্স, কখনো স্ট্রাইকার্স। নাম বদলালেও বদলায় না ভাগ্য। 2022 আসরে ফাইনালে উঠলেও অল্পের জন্য ধরা দেয়নি শিরোপা। সিলেট তাই ফাইনালের মঞ্চে পৌঁছানোর সুযোগ নিতে চায় আরও একবার। ব্যাটিং ইউনিটে জাকির হাসান, জাকের আলী অনিক ও রনি তালুকদারের সাথে জর্জ মানসি, পল স্ট্রালিং ও অ্যারন জোন্সকে বেছে নিয়েছে সিলেট। তাদের কাজ সহজ করতে অলরাউন্ডারদের মধ্যে ভূমিকা রাখবেন রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, নাহিদুল ইসলাম, আরিফুল হকরা। ব্যাটিং ইউনিট নিয়ে সামান্য দুশ্চিন্তায় থাকা সিলেটের অভাব পূরণে কাজে লাগতে পারে তানজিম সাকিবের মারকুটে ব্যাটিংয়ের দক্ষতা। বোলিং ইউনিটে আছেন আলামিন হোসেন, আরাফাত সানি, রুয়েল মিয়া, নিহাদুজ্জামানরাও। মাশরাফি বিন মুর্তজা দলে থাকলেও খেলবেন কিনা তা চূড়ান্ত নয়। সেক্ষেত্রে ইংলিশ রিস টপলি নেতৃত্ব দেবেন পেস ইউনিটকে। স্কোয়াডে জাকির হাসান, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া 4 ক্রিকেটারই সিলেটের স্থানীয়। এবারের বিপিএলে তাই ভালো করতে লোকাল বয়রাই হতে পারেন সিলেটের ট্রাম্প কার্ড। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। তামিম ইকবালের একটা কলেই বিপিএল খেলতে রাজি হয়েছেন শাহিন শাহ আফ্রিদি। প্রথমবার খেলতে এসেই টুর্নামেন্ট রাঙাতে চান শাহিন। মুখে আছে শ্বশুর শহীদ আফ্রিদির সঙ্গে লড়াই নিয়েও। বুম বুম আফ্রিদি আবার চিটাগং কিংসের মেন্টর। তামিম ইকবালের একটা ফোন কল, তাতেই পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ঢাকায়। বিপিএলে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় আগের 2-3 আসরে খেলতে পারেননি, তাই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রিমিয়াম পারফরমেন্স দেওয়ার অপেক্ষায় পাকিস্তানি স্পিড স্টার। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন তখন থেকে আমি এক্সাইটেড। আমি জানি বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি আমি এখানে ভালো খেলতে পারবো। জামাই শাহিন বরিশালে খেলবেন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় এন্টারটেইনারদের একজন শ্বশুর শহীদ আফ্রিদি চিটাগংয়ের মেন্টর। জামাই শ্বশুর যুদ্ধের জন্য মুখিয়ে শাহিন দিন 2 আগেই অবশ্য একসাথে ব্যাডমিন্টনও খেলেছেন। খুব ভালো ব্যাপার এটি। আমার জন্য ভালো বিষয় হলো তিনি খেলছেন না, তাই মাঠে আমাদের মোকাবেলা করতে হবে না। তিনি মেন্টর হিসেবে আছেন। আমি আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। শাহিনকে বলা হয় নতুন বলের রাজা। টি-20তে প্রথম ওভারে সর্বোচ্চ 46 উইকেট নেয়ার মালিকও শাহিন। নতুন বলার স্ট্রাইকে ডানহাতি ব্যাটারকে পেলে হিংস্র ঈগল হয়ে যান বাঁহাতি এই পেসার। শিকার ধরাই তখন তার প্রথম ও একমাত্র নেশা। আমি রেকর্ড গড়া বা ভাঙার চেষ্টা করছি না। টি-20তে আমি শুরুতে শুধু ভালো জায়গায় বোলিংয়ের চেষ্টা করি। টি-20তে উইকেট সবসময় ব্যাটিংয়ের জন্য খুব ভালো থাকে, তাই আমি বৈচিত্র্য কাজে লাগানোর চেষ্টা করি। বিপিএল এর সবচেয়ে বড় তারকাও শাহিন। এই টুর্নামেন্টকে দেখছেন শেখার বড় মঞ্চ হিসেবে। এখানে খেললে এখানকার উইকেট কন্ডিশন সম্পর্কে ধারণা বাড়বে। জাতীয় দলের হয়ে সেটা কাজে লাগবে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।